কি হলো, যাবেন না? যাব তো বটেই। আমি ভাবছি কথাটা আপনাকে বলা ঠিক হবে কিনা। কোন কথাটা? যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন না, আমি কোন সূত্রে আপনার স্বামীকে দীর্ঘদিন ধরে চিনি। আচ্ছা বেশ, তো বলুন না সে কথা। না, আজ নয়। এত অল্প পরিচয়ে সেসব প্রসঙ্গ আলোচনা করায় সৌজন্যের বাধা আছে। তাছাড়া প্রফেশনাল এথিক্সেও বারণ। আর্টেমিসিয়া একটু অভিমান করে বলে, তাহলে সে প্রসঙ্গ তুললেন কেন? সেসব কথা আলোচনা না করলেও এখনই আপনাকে একটা কথা জানিয়ে রাখা বোধহয় উচিত হবে আমার। বর্তমানে আপনি কিন্তু বেশ কিছুটা ভালনারেবল। ভালনারেবল? তার মানে? আমার বিপদের আশঙ্কাটা কেন? যেহেতু আজ সকাল থেকে আপনি অনেকের ঈর্ষার টার্গেট হয়ে গেছেন। অনেক অনেক শিল্পী প্রত্যাশা করেছিলেন যে এবছর তাদের নামটা ওই সম্মানীয় সদস্য তালিকায় থাকবে। তা থাকেনি। পরিবর্তে একজন মহিলা তাদের টপকে সেই পদকটা পেয়ে গেলেন। আর্টেমিসিয়া নতনয়নে বলল, বুঝেছি আপনি কি বলতে চান, কিন্তু এতে তো আমার কোনো হাত ছিল না। অনেকেই ভাবছেন আপনার প্রতিপত্তিশালী আঙ্কেলের প্রভাবেই আপনি একটিমাত্র তৈলচিত্র এঁকে এই সম্মানটা পেয়ে গেলেন। আমি নাচার। প্রথমত উনি আমার আঙ্কেল নন, পিতৃবন্ধু। দ্বিতীয়ত তিনি সুপারিশ করেছেন কিনা আর সেজন্যই আমার এই সম্মান লাভ হয়েছে কিনা তাও আমি জানি না। তৃতীয়ত আপনারা জানেন না, ব্র্যান্ডিনেল্লি অন্তত জানেন, আমি ৩-৪খানা ছবি এঁকেছি, একখানা নয়। ব্রামান্টি বলে, আপনি আমাকে ভুল বুঝছেন ম্যাডাম। আমি ও কথা বলিনি। বলেছি অনেকে ভাবছেন। সে যাই হোক, আপনি একটু সাবধানে থাকবেন। বাড়িতে একা একা থাকেন তো, তাই বলছি। একা একা থাকবো কেন? আমি তো বিবাহিতা, আমার স্বামীও আমার সঙ্গে থাকেন। ব্রাহ্মণটি ম্লান হেসে বলল, আপনি আমার আগের কথাটা ভুলে গেছেন। এ শহরের অনেক বাসিন্দার অনেক খবর আমি রাখি, যেহেতু আমি এই শহরের চিফ ইন্টেলিজেন্স অফিসার। কিন্তু ওসব কথা এখন থাক, চলুন আমরা যাই এবার। ওরা দুজন নেমে এলো সিঁড়ি বেয়ে। তখন একাডেমিয়ায় চাপ ভিড়। সকালের সম্ভ্রান্ত নিমন্ত্রিতরা ফিরে যাচ্ছেন, আবার অপরাহ্নের সাধারণ দর্শকের দল ধীরে ধীরে জমাট বাঁধছে। একাডেমিয়ার সামনে মার্বেলের গ্র্যান্ড স্টেয়ার্স দিয়ে ওরা দুজনে নেমে এলো। ব্রাহ্মণটির হাতে একটি বড় হাত ব্যাগ, তাতে আর্টেমিসিয়ার সম্মানপত্র, ফুলের বুকে এবং তার অনুপস্থিত স্পাউসের জন্য এক প্যাকেট খাবার। ব্রাহ্মণটি বলল, এইখানে আপনি অনুগ্রহ করে একটু দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসছি। অশ্বশকটগুলি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে সামনের ফাঁকা ময়দানে। ব্রাহ্মণটি সেদিকে অগ্রসর হবার ঠিক পরেই ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা এগিয়ে এসে বললেন, একটা কথা ম্যাডাম, আপনি আমার মাথায় একরাশ ঝাঁটার কাঠি এঁকেছেন কেন? আর্টেমিসিয়া চোখ তুলে তাকায়। চিনতে পারে বক্তাকে, ভিনা। প্রশ্নটা সে একাই করেছে বটে, কিন্তু একদল এনলিস্টেড মডেল তাকে ঘিরে আছে এবং তাদের ঘিরে এক রাশ ঊর্ধ্বগ্রীব উদীয়মান শিল্পী। আর্টেমিসিয়া শান্ত কণ্ঠে বলে, তুমি ভুল করছো ভিনা, আমি তোমার প্রতিকৃতি আঁকিনি, তোমাকে মডেল করে ওই মেয়েটিকে এঁকেছিলাম। সরি ম্যাডাম, আপনি প্রফেশনাল এথিক্সকে ধুলায় লুটিয়েছেন। আমাকে মডেল করে আপনি একটি অন্ধ ভিখারিকে আঁকতে পারেন না। কেন পারবো না? তুমি বারবার ভুল করছো। তোমার প্রাপ্য আমি মিটিয়ে দিয়েছি। তোমাকে মডেল করে আমি আমার বিষয়বস্তুকেই আঁকতে পারি। অনেকবার বলেছি ওটা তোমার পোর্ট্রেট নয়। ওর পাশ থেকে আরেকটি মেয়ে বলে ওঠে, না, আপনি তা পারেন না। তাতে মডেলকে অপমান করা হয়। ছবিটা দেখে কেউ ভিনাকে চিনতেই পারছে না। আপনার এই স্বেচ্ছাচারিতা আমরা বরদাস্ত করব না। আমাদের একটি ইউনিয়ন আছে, আমরা তার তরফে প্রতিবাদ জানাবো। আপনাকে খেসারত দিতে হবে। আর্টেমিসিয়া জবাব দিতে পারল না, কারণ তার আগেই ভিড়ের ভিতর থেকে এগিয়ে এলো ব্রাহ্মণটি। বললে, রাস্তার মধ্যে আপনারা এভাবে একজন ভদ্রমহিলাকে আক্রমণ করতে পারেন না। সরে যান সবাই। ভিনা রুখে ওঠে, আপনি কে মশাই? মেয়েদের বচসার মধ্যে নাক গলাতে এসেছেন? আপনিই সরে পড়ুন সিনার হরিদাস পাল। সবাই অট্টহাস্য করে ওঠে। ব্রাহ্মণটি কঠিন স্বরে বলে, লুক হিয়ার সিনোরিটা, আপনাকে একবার সাবধান করেছি, দ্বিতীয়বার কিন্তু করব না। রাস্তার মধ্যে এমন অসভ্যতা করলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমি। একটু থমকে গেল ভিনা। হঠাৎ তার চোখ দুটি জ্বলে উঠল। বললে, আপনার স্পর্ধা তো কম নয়, অ্যারেস্ট করবেন? আমাকে চেনেন? আমি লোকটা কে? আগে হ্যাঁ, চিনি সিনোরিটা ভিনা, খুব ভালোভাবেই চিনি। আপনি বরং আমাকে চেনেন না।
আপনি আর একটি কথা বললে আমি আপনার হাতে হাতকড়া পরাতে বাধ্য হব। কিন্তু পার্শ্ববর্তিনী ভিনার কানে কানে কি যেন বলে। বোধ করি ব্রাহ্মণটির পরিচয়। সে মুহূর্তে আত্মসংবরণ করে, বলে, অল রাইট, আপনি একে গাড়ি করে বাড়ি পৌঁছে দিন। কিন্তু আপনি মনে রাখবেন সিনোরা, আমরা কিন্তু আপনার কাছ থেকে যথারীতি খেসারত আদায় করবই। আপনি সহজে ছাড়া পাবেন না। ব্রাহ্মণটি এদিকে ফেরে, আর্টেমিসিয়াকে অনুরোধ করে গাড়িতে উঠে বসতে। গাড়িটা ততক্ষণে এসে দাঁড়িয়েছে আকাদেমিয়ার দোরগোড়ায়। আর্টেমিসিয়া কথা বাড়ায় না, নীরবে উঠে বসে ব্রুহাম গাড়িটায়, বান্টির মুখোমুখি। গাড়িটা চলতে শুরু করতেই মেয়ের দল সমস্বরে শেয়ালের ডাক ডেকে ওঠে। আর্টেমিসিয়া প্রশ্ন করে, কি হলো বলুন তো ক্যাপ্টেন ব্রাহ্মণটি? ওরা এভাবে আমাকে সদল বলে আক্রমণ করলো কেন? ব্রাহ্মণটি বললে, সে কথা তো আমি আগেই বলেছি ম্যাডাম। আপনি এখন অনেকের ঈর্ষার পাত্র। আপনি ভালনারেবল। সে রাত্রে পেত্রো বাড়ি ফিরল না। কোথায় রাত কাটালো লর্ড জিসাস জানেন। পালমিরাকে নিয়ে ও নেমে এলো দ্বিতলে। গ্র্যানিকে সবিস্তারে সব কথা খুলে বলল, তার আশাতীত সম্মানের কথা আর আশঙ্কাতীত অপমানের কথা। পেত্রোর খাবারের প্যাকেটটা নষ্ট করে লাভ নেই, কাল সকালে পচে উঠবে। ওরা দিদা নাত বউ সেটা ভাগ করে শেষ করলো। নিমন্ত্রণ পত্রটা পেয়ে আর্টেমিসিয়া আনন্দের নৃত্য করেছিল, কিন্তু এত বড় সম্মানটা পেয়ে সে আনন্দ করতে পারল না। তার বারে বারে মনে পড়ে যাচ্ছিল ব্রাহ্মণটির সাবধানবাণী, ইউ আর ভালনারেবল। বুড়ি বললে, তোর অবস্থাটা বুঝতে পারি নাত বউ, তুই এত বড় সম্মানটা পেলি অথচ তা সেলিব্রেট করতে পারছিস না। কিন্তু কেন বলতো দিদা? পেত্রো তো আমার স্বামী, আমার সম্মানে সেও তো সম্মানিত, তাহলে সে এত মর্মাহত হবে কেন? এর তো সহজ জবাব রে, সে শুধু তোর মরদ নয়, সে তোর প্রতিদ্বন্দ্বী। তার ছবি বিক্রি হয় না, আর তুই হয়ে গেলি একাডেমিয়ার সম্মানিত সদস্য। ও সেটা সহ্য করতে পারছে না, এই আর কি। কিন্তু আমার অপরাধটা কোথায়? প্রতিভাবান হওয়া। ঘরবালি যদি ঘরকে আর বরকে ডিঙিয়ে যায়, তখন তার এমন দশাই হয়, এ তো স্বাভাবিক। আর্টেমিসিয়া বলে, একটা কথা দিদা, সেদিন কথাটা তুমি বলতে গিয়েও বলনি, আমিও জানতে চাইনি, আজ জানতে চাইছি, বলবে? কি কথা? পেত্রো সম্বন্ধে তুমি কি একটা কথা জানো আমাকে বলতে পারো না, সেটা কি? এটা আমার মেয়েলি কৌতূহল নয় দিদা, আমাকে লড়াই করে বাঁচতে হবে, এ আমার ভবিতব্য, এ আমার সাফল্যের মূল্য। সেদিন তুমি কোনো কথা আমার কাছ থেকে লুকোতে চেয়েছিলে? বুড়ি দম ধরে কিছুক্ষণ কি একটা ভাবল, তারপর বললে, ঠিক আছে বলবো, শোন। তবে ঘটনাটা এমন কিছু নয়, কিন্তু তা থেকেই পেত্রো আর আঁদ্রের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। কিন্তু কারণটা কি বলি, শোন। অনেকদিন আগেকার কথা, আঁদ্রের বয়স তখন 8-9 বছর। বুড়ি তাকে নিয়ে দোতলায় থাকে, আর পেত্রো তার বউকে নিয়ে 3 তলায়। পেত্রোর বিয়ে হয়েছে মাত্র বছর খানেক আগে। ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বুড়ির। তখন আকাশে ভুলকো তারাটা জলজল করে জ্বলছে। গাছগাছালিতে তখনও পাখপাখালির কলতান শুরু হয়নি। হঠাৎ বুড়ির মনে হলো 3 তলা থেকে কি এক ধরনের অস্বাভাবিক শব্দ ভেসে আসছে। বুড়ি ডেকে তুলল তার নাতিকে। প্রথমটা সে উঠতেই চায় না, শীতের কম্বল কে আর ছাড়ে। তারপর ঘুম চোখে উঠে বসে। দিদা বললে, তুই একবার 3 তলায় গিয়ে দেখে আয়, ব্যাপারটা কি, পেত্রোর যদি কোনো বিপদ হয়ে থাকে। আঁদ্রে চোখ কচলাতে কচলাতে বলে, তাহলে আন্টি নেমে এসে তো আমাদের খবর দেবে। আর যদি তোর আন্টিরই কিছু হয়ে থাকে, তাহলে পেত্রো কাকু নেমে এসে আমাদের জানাতো। কিন্তু দুজনেরই যদি একসঙ্গে বিপদটা হয়ে থাকে, দুজনেই যদি এমন গো গো করতে থাকে। আঁদ্রে ধমক দেয়, আরে তা কখনো হয়, একসঙ্গে দুজনেরই হয় রে হয়। শীতের রাতে ফায়ার প্লেসে আগুন নেভাতে ভুলে গেলে এমন দম বন্ধ হয়ে মানুষে মরেও যায়, যদি সব দরজা জানলা বন্ধ রেখে ওরা শুয়ে থাকে। তোমার যত সব উদ্ভুটে কল্পনা, হোক উদ্ভুটে, তুই একবার দেখে আয় বাবা, লক্ষ্মী সোনা। আঁদ্রে রুখে উঠেছিল, কিন্তু কেমন করে দেখবো, ওরা তো সিঁড়ির সদরদর বন্ধ করে শুয়েছে। তুই ধাক্কা দিলে কেউ না কেউ এসে খুলে দেবে, হয় পেত্রো নয় তোর আন্টি। যদি কেউ না খোলে, সিঁড়ির ল্যান্ডিং এর উপর যে স্কাইলাইটটা আছে, হ্যাঁ জানি জানি, সে আর আমাকে বলতে হবে না।
সেই বিকল্প পথেও অনেকবার ছাদ থেকে বেয়ারিশ কাটা ঘুড়ি উদ্ধার করে এনেছে। আদ্রে জানে ছাদের দিকপানে ওদের শোবার ঘরে একটা কাচের জানলা আছে। পর্দা টানা না থাকলে সেই কাচের জানলা দিয়ে ঘরের ভিতরটাও দেখা যায়। যদি দেখে ওরা স্বামী স্ত্রী দুজনেই বাতাসের অভাবে গোগো করছে, তাহলে শক্ত কিছু দিয়ে জানলার একটা কাঁচ ভেঙে দেবে। বললে, ঠিক আছে, আমার ওভারকোটটা দাও, বড্ড ঠান্ডা। হঠাৎ এখানেই গল্পটা থামিয়ে দিল বুড়ি। আর্টিমিসিয়া বলে, তারপর? তারপর কি হলো তা তো আমি জানি না নাগবু। মানে? আদ্রে গিয়ে কি দেখেছিল? কে অমন গঙ্গ করছিল? ফিরে এসে ও কি বলল? কিছুই বলেনি। আমি অনেকবার জানতে চেয়েছি, কিন্তু সে কিচ্ছুটি বলেনি। তা কেমন করে হয়? শব্দটা কিসের? বললাম তো, আদ্রে আমাকে কিচ্ছু বলেনি। ফিরে এসে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। পরদিনও সে কিছুই বলেনি, কিন্তু তারপর থেকে আদ্রে আর কোনোদিন পেত্রোর সঙ্গে কথা বলেনি। আর্টিমিসিয়া রীতিমতো অবাক হয়ে যায়। ব্যাপারটা কি হতে পারে? অনেকক্ষণ দম ধরে বসে থাকলো বুড়ি। আর্টিমিসিয়া আবার তাগাদা দেয়, তুমি কিছু আন্দাজ করতেও পারোনি? একটা দীর্ঘশ্বাস ফেলে বুড়ি বলেছিল, একেবারে যে পারিনি তা নয়। সেটা কি বলতো? আমার মনে হয় আদ্রে দরজায় ধাক্কাই দেয়নি। ও নিশ্চয়ই স্কাইলাইট দিয়ে ছাদে গেছিল। ওই জানলার ভেতর দিয়ে পেত্রদের শোভার ঘরে কিছু একটা অশোভন দৃশ্য দেখেছিল। কি দেখেছিল তা লজ্জায় আমার কাছে স্বীকার করেনি। ও তো তখন নেহাত ছোট। স্বামী স্ত্রীর জীবন সম্বন্ধে ওর তখন কোনো ধারণাই হয়তো ছিল না। কাকুর এ জাতীয় অশালীন ব্যবহারে ও এতই আঘাত পেয়েছিল যে পেত্রর সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছিল। আজও সে পেত্রর সঙ্গে কথা বলে না। আজব ঘটনাচক্র। আর্টিমিসিয়ার ঠিক বিশ্বাস হয় না। গ্র্যানি যা বলছে তা হতে পারে, কিন্তু বয়স বৃদ্ধির পরেও কেন আদ্রে পেত্রকে ক্ষমা করতে পারল না? তখন তো সে নরনারীর জীবনের ঘনিষ্ঠতা সম্বন্ধে জেনেছে। তাহলে কি হতে পারে? মেরি ডি গ্যারার্ডের গবেষণা গ্রন্থ অবলম্বনে ক্যারি বয়েড ম্যাকব্রাইট আর্টিমিসিয়ার যে সংক্ষিপ্ত প্রামাণিক জীবনী রচনা করেছেন, তাতে দেখছি এই অসামান্য শিল্পীর ৫৯ বৎসরের জীবনকালের ভিতর মাত্র ৮টি বৎসর অতিবাহিত করে যান ফ্লোরেন্সে, ১৬১৩ থেকে ১৬২১। ওই ২১ সালেই তাঁর জীবনের লক্ষ্য পূর্ণ হয়। তাঁর একখানি তৈলচিত্র উফিজি সংগ্রহশালা ক্রয় করে সেখানে প্রদর্শনের আয়োজন করেন। ছবিটি মিকেলাঞ্জেলো জুনিয়রের ফরমায়েশ মতো জুডিথ কর্তৃক হলোফার্নেস বধ। যে রঙিন ছবির একটি অনুলিপি এই গ্রন্থের সামনের দিকে দেওয়া হয়েছে এবং যার একটি বর্ধিত অংশ সংযুক্ত করা গেছে, এ গ্রন্থের অধম গ্রন্থকার ১৯৭২ সালের উফিজি সংগ্রহশালায় হয়তো সেই অনবদ্য চিত্রটি দর্শনের সৌভাগ্য লাভ করেছিল। হয়তো লিখছি এই জন্য যে সে সময় আমি আর্টিমিসিয়ার নামটাও জানতাম না। তাই সেই হিরে মানিক মুক্তর ভিড়ে এ ছবি দেখেছি কিনা আদৌ স্মরণ করতে আর পারি না। ম্যাকব্রাইড এই অসামান্য মহিলা চিত্রকরের বিবাহিত জীবন সম্বন্ধে অতি সংক্ষেপে লিখেছেন, ডিউরিং হার ইয়ার্স ইন ফ্লোরেন্স, দ্য গ্র্যান্ড ডিউক কসিমো II of the powerful Medici family commissioned quite a few paintings from her, and Gentileschi left Florence to return to Rome upon his death in 1621. From there, she probably moved to Genoa and met Anthony van Dyck, a very successful painter in the era. Evidently, she and her husband had separated, and she eventually lost touch with him altogether. কি কারণে বিচ্ছেদ ঘটল আর কেনই বা বাকি জীবনে তারা পরস্পরের খবর রাখেননি তা গবেষক বলেননি। আপনারা অনুমতি করলে এইটুকু তথ্যের উপর জীবনী উপন্যাসের বাকিটা রচনা করতে পারি। আর্টিমিসিয়াকে একাডেমির সম্মানিত সদস্য রূপে ঘোষণা করার পর পেত্রোর আনাগোনা আরো কমে যায়। সে সপ্তাহান্তে হাজিরা দিতে আসতো তার ডেরায়। কোথায় সে থাকে জানা নেই। জানবার কৌতূহলও ছিল না আর্টিমিসিয়ার। প্রথমত পালমিরাকে সামাল দিতেই সে গলদঘর্ম, তার উপর একের পর এক কমিশন আসতে থাকে। দিবারাত্র পরিশ্রম করতে হয় আর্টিমিসিয়াকে। এই সময় সে যে ছবিগুলি আঁকে তার অনেকগুলি অন্যান্য শিল্পীর আঁকা বলে শিল্প ইতিহাসে চিহ্নিত। যেগুলি গবেষকরা আর্টিমিসিয়ার আঁকা বলে নিশ্চিতভাবে চিহ্নিত করেছেন, তার ভিতর একটির নাম লুক্রেশিয়া, একটি ক্লিওপেট্রা, জুডিথ ও তার সঙ্গিনীর
ছবিটি সম্ভবত কিছু আগে আঁকা। মিকেলাঞ্জেলো জুনিয়র তার কাজের চাপে রোমে গিয়ে বসবাস শুরু করেন। গ্যালিলিওর জীবনও ক্রমে দুর্বিষহ হয়ে পড়ে। ইতিমধ্যে তিনি বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহকে তার দূরবীনের মাধ্যমে শনাক্ত করে ফেলেছেন। তিনি থিসিসে পৃথিবী কেন্দ্রিক বিশ্বপ্রপঞ্চের ধারণাকে অস্বীকার করে কোপার্নিকাসকৃত সূর্যকেন্দ্রিক সৌরজগতের থিওরিকে সমর্থন করতে শুরু করেছেন। এ তথ্য বাইবেল বিরুদ্ধ বলে রোম থেকে তাকে ডেকে পাঠানো হলো পোপের অনুশাসন গ্রহণ করতে। পৃথিবীর আহ্নিক গতি ও সূর্যের চারিপাশে তার আবর্তন ছন্দকে অস্বীকার করতে স্বয়ং পোপ তাকে আদেশ করলেন। মর্মাহত গ্যালিলি প্রাণের ভয়ে সে কথা স্বীকার করতে বাধ্য হলেন। আর্টেমিসিয়ার সঙ্গে পত্রযোগে তার দীর্ঘদিন ঘনিষ্ঠতা ছিল। আর্টেমিসিয়ার প্রতিভাকে যারা চিনতে পেরেছিলেন, এভাবেই তারা একে একে ওর জীবন থেকে দূরে সরে গেলেন। এতদিন অর্থাভাব ছিল না, এবার তা শুরু হলো। পেত্র আসা যাওয়া আরো কমিয়ে দিয়েছে। আগে সপ্তাহান্তে আসতো, এখন মাসান্তে আসে কি আসে না। পালমিরা ক্রমশ বড় হয়ে উঠছে। এখন সে সমবয়সীদের সঙ্গে এক্কা দোক্কা খেলে, স্কিপিং করে। পড়াশোনার হাঙ্গামা নেই। সে যুগে মেয়েদের কোনো স্কুল ছিল না। আর্টেমিসিয়া তবু ওকে মাঝে মাঝে সন্ধেবেলায় পড়াতে বসায়। পালমিরা ক্রমশ রপ্ত করে ফেলে আলফা, বিটা, গামা, ডেল্টা। কিন্তু পড়াশোনায় তার মন নেই, বরং মায়ের চারকোল নিয়ে মেঝেতে দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। অনেকদিন কোনো কমিশন পায়নি। আর্টেমিসিয়া সেদিন সকালে তার বাক্স হাতড়ে দেখলো নগদ অর্থ সামান্যই অবশিষ্ট, সপ্তাহখানেক চলতে পারে। এতদিন ব্যাংকে সে শুধু অর্থ জমিয়েই গেছে, সংসার চালিয়েছে খদ্দেরদের দেওয়া নগদ অর্থে। সেদিন ব্যাংকের চেক বই আর পাসবইটা নিয়ে তাকে যেতে হলো মেডিচি ব্যাংকে। কত ডুকার তুলবে স্থির করার আগে ও জানতে চাইল ওর অ্যাকাউন্টের পুঁজিটা কত। মেডিচি ব্যাংক ফ্লোরেন্সের সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে নির্ভরযোগ্য। ইল ডিভিনো কসিমো দ্য ম্যাগনিফিসেন্ট প্রতিষ্ঠিত। গোটা ইউরোপে তার সুনাম। ব্যাংকের করণিক ভদ্রলোকের কাছে এগিয়ে গিয়ে সে প্রশ্ন করে, আমাদের অ্যাকাউন্টে কত আছে একটু দেখে বলবেন? করণিক ভদ্রলোক হাত বাড়িয়ে পাসবুকটা নিলেন, দেখে বললেন, এ কি, আপনি তো দেখছি 4-5 বছর ধরে এটাকে আপ টু ডেট করাননি। 4 বছর আগে ছিল প্রায় 3000 ডুকাট। বর্তমান ব্যালেন্সটা কত একটু দেখে বলবেন? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আপনি কি গত 5 বছরের ভেতর এই অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ তোলেননি বা জমা দেননি? না, তুলিনি, শুধু জমাই দিয়ে গেছি। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, আমি হিসেবের খাতা দেখে এসে বলছি। ভদ্রলোকের ফিরতে বেশ একটু দেরিই হলো। ফিরে এসে বললেন, সিনোরা, আপনি দয়া করে একবার আমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করুন, ওই যে ওই ঘরে। আর্টেমিসিয়া অবাক হলো, এ আবার কি বকেরা? সে তো কোনো অনুগ্রহ চাইতে আসেনি, নিজের অ্যাকাউন্ট থেকে নিজের জমানো ডুকাট তুলতে এসেছে। ম্যানেজারের অনুমতি লাগবে কেন? তবুও কথা কাটাকাটি না করে সে এগিয়ে গেল ম্যানেজারের ঘরের দিকে। ম্যানেজার সসম্ভ্রমে ওকে বসতে দিয়ে বললেন, সুপ্রভাত সিনোরা। আর্টেমিসিয়ার আশঙ্কা হচ্ছিল প্রভাতটা নিরঙ্কুশ সুপ্রযুক্ত নয়, কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। তবুও বললে, সুপ্রভাত, আপনি কি আমার খোঁজ করছিলেন? ম্যানেজার বললেন, আপনি তো দেখছি অনেকদিন আসেন না ব্যাংকে। না, সময় পাই না, কিন্তু অ্যাকাউন্টটা তো চালু আছে, জমাও দেওয়া হচ্ছে, উইথড্রয়ালও হয়, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, সেজন্য নয়। তবে কি জন্য সিনার? আমি তো কোনো ফেভার চাইছি না, আমার জমানো অর্থ আমি নিজেই তুলতে এসেছি। বটেই তো বটেই তো, সে কথা 100 বার, কিন্তু সিনোরা, আমি জানতে চাইছিলাম সিনার পেত্রো আন্তোনিও এখন কোথায়? এতক্ষণে ওর ধৈর্যচ্যুতি ঘটে। বলে, লুক হিয়ার স্যার, আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে নির্দেশ আছে আইদার অর সার্ভাইভার। আমরা যে কেউ জানতে চাইতে পারি যে অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। যে কেউ একাই চেকে সই করে নগদে অর্থ তুলতে পারি। মাঝপথেই ম্যানেজার বাধা দিয়ে বলে ওঠেন, 100 বার, তা কেন পারবেন না? সেজন্য প্রশ্ন জিজ্ঞেস করিনি। তবে ব্যালেন্সটা জানাচ্ছেন না কেন? এর সঙ্গে আমার স্বামী কোথায় আছেন, কেমন আছেন জানতে চাইছেন কেন? আপনি অহেতুক রাগ করছেন সিনোরা, আমি সেজন্য ও কথা জানতে চাইনি। আমি শুধু বলছি এই জন্য যে আপনি ওই অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে কিছু তুলতে পারবেন না। কিন্তু কারণটা কি?
যেহেতু ওই অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স মাত্র 1 ফ্লোরিন, সেটাই হচ্ছে ব্যাংকের আইন অনুসারে মিনিমাম ব্যালেন্স। রীতিমতো চমকে ওঠে আর্টেমিসিয়া, বলে তা কেমন করে হয়? কারণটা তো আপনিই বললেন সিনোরা, আপনাদের ওই জয়েন্ট অ্যাকাউন্টটায় নির্দেশ আছে আইদার অর সার্ভাইভার, যে কোনো অংশীদার একাই সই করে টাকা তুলতে পারেন। সর্বনাশটা যে কি নিদারুণ এতক্ষণে আন্দাজ করতে পারে। দীর্ঘদিন ধরে অমানসিক পরিশ্রমে সে যে অর্থ ফ্লোরেন্সের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংকে জমিয়ে গেছে তা সম্পূর্ণ ছিনতাই হয়ে গেছে। হেতু ওর মূর্খামি, ওর বিশ্বাস প্রবণতা। অ্যাকাউন্টটা ছিল আইদার অর সার্ভাইভার। ম্যানেজার জানালেন, মাস তিনেক আগে সিনার পেত্রো আন্তোনিও নিম্নতম আমানতটুকু অবশিষ্ট রেখে বাকি আমানতের সবটা তুলে নিয়ে গেছেন। মাথার মধ্যে টলে উঠল ওর। ও আজ কপরদখী না। ও একা নয়, সঙ্গে আছে ওর নাবালিকা কন্যা, যে ছাদের কার্নিশে রবিন পাখি দেখলে হাততালি দিয়ে আজকাল গুনতে পারে 1 ফর জয়, 2 ফর সরো। হ্যাঁ, 2 ফর সরো। টলতে টলতে উঠে দাঁড়ায়। ম্যানেজার বলেন, আপনি কি কিছু ওভারড্রাফট নিতে চান সিনোরা? ওভারড্রাফট? ঋণ? হ্যাঁ, অর্থের প্রয়োজন আমার আছে, কিন্তু আমানত তো কিছু নেই। কি জমা রেখে ঋণ নেব? আপনার প্রতিভা সিনোরা, আপনাকে আমি চিনি, গোটা ফ্লোরেন্স আপনাকে চেনে। আমার কাছে সংকোচ করবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে ব্যাংক আপনাকে বিনা আমানতেই 200-400 ফ্লোরিন ঋণ দিতে প্রস্তুত। পরের তৈলচিত্রটা বিক্রয় হলে আপনি ক্রমে ক্রমে ঋণ পরিশোধ করে দিতে পারেন। থ্যাংক ইউ সিনার, আমি একটু ভেবে দেখি। দেখুন, তবে আমার পরামর্শ, আপনার ওই অ্যাকাউন্টে কোনো অর্থ জমা দেবার আগে অনুগ্রহ করে ওই শর্তটা প্রত্যাহার করে নেবেন, আইদার অর সার্ভাইভার। আর্টেমিসিয়া চোখ তুলে তাকালো ম্যানেজারের দিকে। আই এম সরি ম্যাডাম, রিয়েলি সরি। আমাকে ছোট ভাইয়ের মতো মনে করবেন। আমি জানি ওই অ্যাকাউন্টে আছেন দুজন অংশীদার, একজন ক্রমাগত অর্থ বিনিয়োগ করে যান, আর অন্য একজন ক্রমাগত সেটা তুলে নিয়ে যান। আর্টেমিসিয়া দাঁতে দাঁত দিয়ে অশ্রু সংবরণ করল, অস্ফুটে বললে, থ্যাংক ইউ। বুক দিলে যে, মুখ দিলে যে, ভোগ দিতে সে ভুলল না। ঈশ্বর যাকে এমন নিদারুণ অঙ্কন প্রতিভা দিলেন, তাকেও অন্য চিন্তা থেকে মুক্তি দিতে পারলেন না। শুধু নিজের নয়, তার চুন্নুমুন্নু পালমেরার। ওকে যারা চিনতে পেরেছিল, যাদের কাছে হয়তো সসংকোচে কিন্তু সসম্মানে কিছু ঋণ প্রার্থনা করতে পারত, তারা কেউ এখন ফ্লোরেন্সে নেই। ওর আঙ্কেল গেছেন রোমে, কসিমো অসুস্থ, আর গ্যালিলিও পোপের কাঠগোড়ায় আসামি। আর্টেমিসিয়া বাড়ি ফিরে এলো। তার হাত বটুয়াটা, সেই যেটা মোহর ভর্তি করে আঙ্কেল ওকে ইনক্লিনিয়াজেনের জন্য বায়না দিয়েছিলেন, সেটা উপর করে ঢেলে ফেললো টেবিলে। সকালেই একবার গুনতি করেছে, এখন আবার একবার করল। দিন 7-10 চালানো যাবে, তারপর ঘন অন্ধকার। এত অল্প সময়ে সে কোনো ছবি শেষ করে উঠতে পারবে না। পারলেও এত কম সময়ে তা বিক্রয় করে অর্থ সংগ্রহের কোনো সম্ভাবনাই নেই। শখের জিনিস এতদিন কিছু কেনেনি যা বন্ধক দেওয়া যায়। আছে শুধু কিছু উপহার। ওর মা মৃত্যুশয্যায় যা দিয়ে গেছিলেন ওর বাবাকে, যে গহনাগুলি নিদারুণ অর্থাভাবেও ওরাজিও কখনো বন্ধক রাখেনি। পালমিরা শিশু, কিন্তু মায়ের মুখ দেখে শিশুরাও কিছু কিছু বুঝতে পারে। আর্টেমিসিয়ার গাউনটা টেনে ধরে পালমিরা জানতে চায়, কি হয়েছে মামি, তুমি এত কি ভাবছো? মিছে কথাও বলতে পারে না, শিশুর কাছেও নয়। বললে, আমাদের একটা বিপদ হয়েছে মা। ব্যাংকে আমার যে অর্থ ছিল তা হঠাৎ খোয়া গেছে। খোয়া গেছে? মানে চুরি গেছে? কে চুরি করলো মামি? হ্যাঁ, চুরি ছাড়া আর কি বলবো একে। তুমি ভেবো না মামুনি, আমি তো আছি। বাপি কোথায়? তাকে একটা খবর দাও না মা। হঠাৎ হুহু করে কেঁদে ফেললো আর্টেমিসিয়া। সত্যি কথা বলার গুমরটা আর রক্ষা করা গেল না। বলতে পারলো না, তোর বাপি যে চুরি করেছে মামুনি, তার কাছে কেমন করে হাত পাতবে। গ্র্যানিকেও এই নিষ্ঠুর সত্য কথাটা বলতে পারল না। বলতে তাকে হবেই, বাড়ি ছেড়ে বস্তিতে যাবার আগে। তবে নিজের মনটাকে আগে সামলে নিতে হবে। একতলার দোকান থেকে কিছু খাবার কিনে আনলো, পালমিরাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, নিজে খেলো না। সারাদিন এঘর ওঘর পায়চারি করতে থাকে, দুশ্চিন্তায় পাগল হওয়ার জোগাড়। উপায় নেই, ওরাজিও যা করেনি ওকে তাই করতে হবে।
মায়ের উপহার দেওয়া গয়নার একটিকে পণ শপে বন্ধক দিয়ে মাস দুয়েকের আহারের সঙ্গতি ওকে জোগাড় করতে হবে। 2 মাসের মধ্যে নিশ্চয়ই আরেকখানা ক্যানভাসও নামিয়ে ফেলবে। শুধু আঁকলেই তো হবে না, বিক্রির ব্যবস্থা করতে হবে। তখন সুদ সমেত ঋণটা পরিশোধ করে মায়ের উপহারটা ফিরিয়ে আনবে। এই তো জীবন, কখনো উত্থান কখনো পতন, ওঠা আর নামা। আত্মবিশ্বাস অটুট আছে ওর। জীবনে আঘাত তো বড় কম পায়নি, এ তেমনি একটা আঘাত মাত্র। পরদিন সকালেই একটা অপ্রত্যাশিত ঘটনা। ডোরবেল বাজতে উঠে এসে সদর দরজা খুলেই দেখে এক অপ্রত্যাশিত দর্শনার্থী। আপনি এমন হঠাৎ বাড়ি চিনলেন কি করে? অনিমন্ত্রিত কি আসতে নেই? আর আপনি ভুলে গেছেন একাডেমিয়ার এক সম্মানীয় সদস্যকে বছর কয়েক আগে আমি গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। আসুন, ভিতরে এসে বসুন। এটি আমার মেয়ে পালমিরা। ডোরবেলের আওয়াজ শুনে পালমিরাও গুটি গুটি এগিয়ে এসেছে। মায়ের দেহের আড়াল থেকে উঁকি মেরে দেখছে আগন্তুককে। ক্যাপ্টেন ব্রামান্টিকে নিয়ে এসে বসলো ওর স্টুডিও কাম ড্রয়িং রুমে। বললে, সরি ক্যাপ্টেন, গৃহস্বামী আজ অনুপস্থিত। আই নো ম্যাডাম, শুধু আজ নয়, আজ 3 মাস। হেসে ওঠে আর্টেমিসিয়া, বলে, সরি, আমি ভুলে গেছিলাম যে গোটা ফ্লোরেন্সের যাবতীয় খবর আপনার নখদর্পণে। ইল গ্র্যান্ডুচা ক্যাসিমো এখন কেমন আছেন? খুব ভালো নেই, তবে সজ্ঞানে আছেন, চিকিৎসা চলছে। আপনি কি খাবেন বলুন? আমি ব্রেকফাস্ট সেরেই এসেছি, তবে 1 কাপ কফি চলতে পারে। পালমিরা একটু পরে নেমে গেল দোতলায়। ব্রামান্টি কাকু ওকে একটা চকলেট বার দিয়েছে। ও যথারীতি থ্যাংক ইউ বাও করে সেটাকে গ্রহণ করেছে। এখন দোতলায় গিয়ে গ্র্যানির সঙ্গে ভাগাভাগি করে সেটা রসাস্বাদন করবে। এ কথা সে কথার পর আর্টেমিসিয়া প্রশ্নটা না করে পারে না। আপনি সবসময়ই আমাদের বাড়িতে স্বাগত, কিন্তু হঠাৎ এতদিন পরে আমার খোঁজ খবর নেবার কি কোনো বিশেষ হেতু আছে ক্যাপ্টেন? তা আছে সিনোরা। আপনি তো জানেন আমি কসিবো পরিবারের তরফে চিফ অফ ইন্টেলিজেন্স, সব খবর আমাকে রাখতে হয়। কাল আপনি আমাদের ব্যাংকে গিয়েছিলেন কিছু অর্থ তুলতে। বিশেষ প্রতিবন্ধকতায় আপনি তা পারেননি। প্রতিবন্ধকতাটা কি জাতীয় তা ব্যাংক ম্যানেজার কিছুটা আন্দাজ করেছেন, আমি সেটা নিশ্চিতভাবে জানি। এই পর্যন্ত বলে ক্যাপ্টেন ব্রামান্টি নীরব হলেন। আর্টেমিসিয়া বলে, তাই কি আপনি আমাকে অযাচিত সাহায্য করতে এসেছেন? হ্যাঁ এবং না। আমার এই কথাটা আপনি অন্যভাবে নেবেন না প্লিজ। আমি সব কিছু খোলাখুলি বলছি। আপনি আমার প্রস্তাবে স্বীকৃত না হলে আমি ফিরে যাব, কিন্তু এ প্রস্তাবে আপনি আহত বোধ করলে আমি মর্মাহত হব। বলুন, কি বলবেন? মেদিচি ব্যাংকের প্রতিষ্ঠাতা ইল দিভিনো কসিমো দ্য ম্যাগনিফিসেন্ট তার নিজের ব্যাংকে একটা আমানত জমা রেখেছিলেন ফ্লোরেন্টাইন শিল্পী দলের উপচিকিৎসার্থে। তিনি ছিলেন শিল্পের মহান পৃষ্ঠপোষক। তাই এই ট্রাস্টটি গঠন করেছিলেন শিল্পীদের স্বার্থে, চিত্রকর, ভাস্কর, স্থপতিবিদ, এমনকি সঙ্গীতজ্ঞ এবং বৈজ্ঞানিক। অনেক শিল্পী বৃদ্ধ বয়সে আর উপার্জনক্ষম থাকেন না, দারিদ্র্যের কষাঘাতে জরাজীর্ণ হন। সেসব ক্ষেত্রে ট্রাস্টের যারা পরিচালক তারা সেই সব দুস্থ প্রাক্তন শিল্পীদের একটি মাসিক পেনশন প্রদান করতে পারেন, সেটা অনুদান। তেমনি কোনো শিল্পী যদি কোনো কারণে সাময়িকভাবে অর্থকষ্টে পড়েন, তাহলে সেই আমানত থেকে স্বল্প সুদে বা বিনা সুদে তাকে ঋণ দেওয়া হয়। শিল্পী তার অবস্থার পরিবর্তন হলে ধীরে ধীরে ঋণ পরিশোধ করেন। এমনকি যদি তিনি পরিশোধ করতে অশক্ত হন, তাহলেও অপরিশোধিত ঋণের বোঝা তার ওয়ারিসদের উপর বর্তায় না। তথ্যটা বিবৃত করে ক্যাপ্টেন ব্রামান্টি বলে, আপনি হয়তো এসব তথ্য জানেন না, তাই আপনাকে জানাতে এসেছি। আপনাকে কোনো আবেদনও করতে হবে না। ট্রাস্টের তরফে আপনার বর্তমান প্রয়োজন মতো একটি ঋণ দেওয়া হতে পারে। আপনি স্বীকৃত হলে যাবতীয় ব্যবস্থা আমি করে দেব। আর্টেমিসিয়ার 2 চোখ জলে ভরে এলো। বললে, আপনার এই অযাচিত সাহায্যের কথা আমি জীবনে। বাধা দিয়ে ব্রামান্টি বলে, সরি ম্যাডাম, আমি নিমিত্ত মাত্র, হুকুম তামিল করে যাচ্ছি। ব্যাংক ম্যানেজার তথ্যটি আমার মালিককে জানিয়েছিলেন, তিনিই আমাকে এই প্রস্তাব আপনার কাছে পাঠিয়েছেন। আমি দূত মাত্র। দূত নয়, দেবদূত, অ্যাঞ্জেল। কথা ঘোরাবার জন্য ক্যাপ্টেন বলে, পালমিরা কোথায় গেল? আর্টেমিসিয়া বলে, পালমিরা কোথায় আছে আমি জানি, এক্ষুনি ডেকে দিচ্ছি। কিন্তু আরেকজনের খবর কি আপনি জানেন, যিনি 3 মাস অনুপস্থিত? ক্যাপ্টেন মুখটা নিচু করে বললে,
জানি, কিন্তু সে কথা তো আপনার সঙ্গে আলোচনা করতে পারবো না, প্রফেশনাল এথিক্সে বারণ। ও, আই এম সরি। তবু কয়েকটি কথা না বলে পারছি না। আপনার মনে আছে নিশ্চয়ই, আমি সেই প্রথম দিনেই বলেছিলাম আপনি ভালনারেবল। আর্টেমিসিয়া ম্লান হেসে বলে, না, সে কথা ভুলিনি। সতর্ক আমি ছিলাম, আছি, কিন্তু ঘরের মধ্যেই যে এমন। আপনি অনেক আঘাত পেয়েছেন, আপনার সহ্য ক্ষমতাও অপরিসীম, তাই আরো দুঃখজনক দুঃসংবাদটা আপনাকে দিতে চাইনি। কি বলুন তো, আরো বড় দুঃসংবাদটা কি? ব্রাহ্মণটি একটু ইতস্তত করল, তারপর বলেই ফেলে, পালমিরার বাবা এখন কোথায় আছেন সে কথা বলতে পারিনি, কিন্তু এখন কার সাথে সে থাকে সেটা বোধহয় আপনার জানা উচিত। আর্টেমিসিয়া জবাব দেয় না, একজোড়া প্রশ্নভরা দৃষ্টি মেলে তাকিয়েই থাকে। আপনার সেই মডেলের সঙ্গে যে বলেছিল প্রতিশোধ সে নেবেই? ভিনা? হ্যাঁ, ভিনা। ওরা ৩-৪ জনে একটা অবৈধ ব্যবসা চালাচ্ছিল, দেহ ব্যবসা। পুলিশে রেড করে, ঘটনাচক্রে ভিনাকে ধর্মাবতার বেকসুর খালাস দেন, কিন্তু একাডেমিয়ার এনলিস্টমেন্টটা তার খোয়া যায়। এখন সে থাকে পেত্রো আন্তোনিওর সঙ্গে। আর্টেমিসিয়া জবাব দেয় না, চুপ করে বসেই থাকে। ভিনা প্রতিশোধ নিয়েছে। আপনি আমাকে ভুল বুঝবেন না সিনোরা, আপনাকে শুধু দুঃসংবাদ দিতে আসিনি আমি, একটা সুসংবাদও দিতে এসেছি। নিন, ধরুন, এটা একখানা চিঠি। চিঠি? কার? আপনার আঙ্কেলের। তিনি জেনোয়া থেকে পাঠিয়েছেন। সেখানকার একজন ধনকুবের আপনাকে একটা কমিশন দিতে চান। বুঝতেই পারছেন, আপনার আঙ্কেলের সুপারিশেই ব্যবস্থাটা হয়েছে। আশা করি আপনি রাজি হবেন। আজ আমি উঠি, কাল আবার আসব। আপনি কি স্থির করলেন জেনে যাব, ঋণের বিষয় এবং এই কমিশনের বিষয়। মিকেলাঞ্জেলো জুনিয়রের পত্রের সঙ্গে জেনোয়ার এক শিল্পপতির একখানা চিঠি সংযোজিত। তিনি জেনোয়াতে তার একটি প্রমোদ ভবন সুশোভিত করতে চান। আর্টেমিসিয়াকে তাই একটি প্রস্তাব পাঠিয়েছেন। আর্টেমিসিয়ার যাতায়াতের গাড়ি ভাড়া তিনি একটি হুন্ডির মাধ্যমে মেডিচি ব্যাংকে জমা দিয়েছেন। 2 বছরের কন্ট্রাক্ট। ওর থাকা খাওয়ার ব্যবস্থা ধনকুবের করবেন এবং মাসোয়ারা যা দিতে স্বীকৃত তা আশাতীত। আর্টেমিসিয়া হাতে স্বর্গ পেল। পরদিনই ব্রাহ্মণটি এসে ওর স্বাক্ষরিত কন্ট্রাক্ট নিয়ে গেল।